আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আমরা প্রত্যেকেই জানি স্বামী বিবেকানন্দ আমাদের যুগপুরুষ। ভারতীয় সংস্কৃতির ভাবধারা, ধর্ম ও আদর্শকে বিশ্ব মাঝে উজ্জ্বলভাবে প্রকাশ ও পরিচয় ঘটিয়েছিলেন স্বামীজি। তিনি বারে বারে বলে গেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে নারী এবং পুরুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, মেয়েদের অবস্থার উন্নতি হলেই তোমার কল্যাণ হতে পারে, না হলে তোমরা পশ্চাদপদ হয়েই থাকবে। সাবধান করে দিয়ে বলেছিলেন, সিংহকে দাবিয়ে রাখলে সে শৃগাল হবে। তখনকার সময়েই স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, নারী শক্তি, তার উপর পুরুষের নিপীড়ন চলছে বলে নারী পিছিয়ে রয়েছে। নিপীড়ন ও দাবিয়ে রাখার শাসন বন্ধ হলেই সেই নারী সিংহের শক্তি দেখাতে পারবে। আমাদের এই সমাজে পৌরাণিক কাল থেকেই নারীকে দেবী মাতা রূপেই পূজা করা হয়। মাতৃরূপী ঈশ্বর, যিনি এই বিশ্বকে ধারণ করেন, পালন করেন এবং প্রয়োজনে রণমূর্তি ধারণ করে অশুভ শক্তির বিনাশ করেন, তাঁর পূজা হয়। আমাদের প্রত্যেকের ঘরও তো এই মাতৃশক্তি ছাড়া বেড়ে উঠতে পারে না, তাই না? প্রতিটা শিশুর জীবনে প্রথম স্পর্শ এই নারী। বৈদিক সময় থেকে শুরু করে প্রাচীন এবং বর্তমান ভারত দেখেছে বহু ভারতীয় নারীর গৌরবোজ্জ্বল অবদান। আজকের দিনে মেয়েরা যেমন পরিবার সামলান, তেমনি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিমানও চালাতে পারেন। যুদ্ধ এবং প্রতিরক্ষার কাজে আবার মহাকাশ অভিযানেও অংশ নিচ্ছে এই সময়ের নারীরা। শ্রোতা বন্ধু, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। যে দিনটি পালন করা হয় সারা দেশ জুড়ে নারীদের যথাযোগ্য মান, সম্মান, মর্যাদা, কল্যাণ এবং ন্যায্য ও প্রাপ্য অধিকার দেওয়ার শপথ গ্রহণের জন্য এই দিনটি পালিত হয়। আজ নারী দিবস উপলক্ষে আমাদের অর্ঘ্য আজকের প্রসঙ্গ অনুষ্ঠানের এই আলোচনা। আমাদের স্টুডিওতে আজ রয়েছেন ত্রিপুরা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস। নমস্কার ম্যাডাম, আকাশবাণীতে আপনাকে স্বাগত। নমস্কার ম্যাডাম, আমাদের ভারতীয় সমাজে বহু যুগ যুগ ধরেই তো আমরা নারী শক্তিকে অবহেলা আবার সম্মান জানানো দুটোই করে আসছিলাম। আর এই সময়ে বর্তমানে নারীরা রাষ্ট্র, রাজ্য, প্রশাসন, বৃহৎ শিল্প, বাণিজ্য সংস্থা, ব্যাংক পরিচালনা থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং মহাকাশ পর্যন্ত পাড়ি দিচ্ছেন। এখানে আপনি স্বয়ং রাজ্যের অগ্রণ্য এই শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্যের এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের একজন অধ্যক্ষা। আলাদা করে একটি দিন অর্থাৎ আজকের দিন নারী দিবস পালন করা, এর উদ্দেশ্যটা কি? এই দিবসটি উদযাপনের একটি ইতিহাস রয়েছে। আসলে এটি হয়েছিল নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য বা কাজের সময় নির্দিষ্ট না থাকা বা কাজের জায়গায় একটা অমানবিক পরিবেশের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সেখানকার সুতা কারখানার নারী শ্রমিকেরা। তো যে আন্দোলন এর জন্য তারা নেমেছিলেন, এটা স্মুথ হয়েছিল তা তো নয়। যথারীতি সেখানে সেই মিছিলে চলে লেঠেল বাহিনীর, সরকারি লেঠেল বাহিনীর দমন পীড়ন। এর পরবর্তীকালে 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের যে সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে সেখানকার নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে যে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন, তার নেতৃত্বেই 1910 খ্রিস্টাব্দেও ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি যোগদান করেছিলেন। এই সম্মেলনে শ্রীমতী ক্লারা প্রতি বছর 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন এবং পরবর্তীকালে 1911 খ্রিস্টাব্দ থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে এই দিনটি পালিত হবে এই প্রতিশ্রুতি গ্রহণ করে। এরও অনেক পরে 1975 খ্রিস্টাব্দে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এরপর থেকে নারীদের অবদানকে, ত্যাগকে, তিতিক্ষাকে শ্রদ্ধা ও
ও সম্মান জানানোর জন্যে, বা বলা যায় লিঙ্গ সমতা অর্জনের উদ্যোগকে অনুপ্রাণিত করার জন্যে নারীদের প্রতি এই সম্মান ও শ্রদ্ধা উদযাপন করা হয়। এমনিতে তো আমার মনে হয় নারীর জন্য শুধু একটি দিন বা পৃথক করে পুরুষের জন্য কোনো দিন এরকম কখনোই নয়। একদিন কি শ্রদ্ধা করলে হয়? সব দিন শ্রদ্ধা জানাতে হয়। আসলে এই দিনটি প্রতীকী। বর্তমান সময়ে তো সামগ্রিকভাবে মহিলাদের সমাজে সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া দেখা যাচ্ছে, এটা সত্য। তেমনি অনেক ক্ষেত্রে নারীকে অবহেলা করে রাখা, তাদের প্রতি বঞ্চনা, নিপীড়ন, এই সমস্যাগুলিও কিন্তু দেখা যায়। যেন বহুকাল ধরে চলে আসা একটা ট্রেডিশন, এটা ঘরে হোক বাইরে হোক বা সমাজে হোক কম বেশি সেটা হচ্ছে। তো এই ব্যাধি থেকে মুক্ত হবার উপায়গুলো কি কি রয়েছে বা কি হতে পারে উপায়গুলো? ব্যাধি তো রয়েছে, সমাজে সুপ্রাচীন কাল থেকেই রয়েছে। আমরা বলি যে গার্গী, মৈত্রী, অপালা, ঘোষা বৈদিক যুগে তারা স্তোত্র রচনা করেছে, তারা পুরুষের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলেছে, বিদুর্ষী নারী যাকে আমরা বলি। হ্যাঁ, কিন্তু সমাজে সর্বক্ষেত্রে কি তাই ছিল? চিত্রটা কি সর্বক্ষেত্রে এক ছিল? না, ছিল না। কিন্তু দিনের পর দিন গড়িয়েছে, নারী উত্তরণ হয়েছে। কিন্তু আমি তো বলবো একটা সময় যখন মানুষ যাযাবর ছিল, তখন নারীর কারণেই মানুষ কৃষি ক্ষেত্রে এগিয়ে এসেছিল। বইতে পড়েছি যে এই কৃষির শুরুয়াতটা তারা করেছিলেন, নারীর হাত ধরে এসেছিল। তারপর থেকে যখন কৃষি কাজ শুরু হলো, মানুষরা তখন ধীরে ধীরে একটা জায়গায় থিতু হতে শুরু করে। কিন্তু তারপরেও নারীরা অবহেলা শিকার হয়েছে বারবার, ক্রমাগত অসম্মান এখনো হচ্ছে, কম বেশি সেটা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সর্বপ্রথম নারী শিক্ষার দিকে গুরু দিতে হয়, যেটা আমাদের রামমোহন রায়, বিদ্যাসাগর তারা বলে গেছেন, স্বামী বিবেকানন্দও বলেছেন। ঠিক ঠিক, আমি যেটা প্রথমেই বলছিলাম। হ্যাঁ, কিন্তু নারী শিক্ষা এখন তো মধ্যযুগে পার হয়ে আসার পর আধুনিক যুগে নারীরা শিক্ষিত হচ্ছে, কিন্তু এখনো সমাজের সর্বস্তরে শিক্ষা সমানভাবে আসেনি। এখনো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং কিন্তু শিক্ষাকে অবশ্যই আমাদের মূল পাখির চোখ করে নিতে হবে প্রতিটা মানুষকে, সমাজের প্রতিটা মানুষ। বলা হয় যে একটা আফ্রিকান প্রবাদ আছে, বলা হয়, বাংলাতে যদি তর্জমা করি সেটা এই দাঁড়ায়, যদি তুমি একজন পুরুষকে শিক্ষা দাও, তুমি একজন ব্যক্তিকে শিক্ষা দাও, কিন্তু যদি তুমি একজন নারীকে শিক্ষা দাও, তুমি একটি জাতিকে শিক্ষা দাও। তো সুতরাং নারী শিক্ষা, এরপরে নারী স্বনির্ভরতা, এই দুটো যদি না হয়, নারী তার আত্মমর্যাদা ফিরে পাবে না, এবং আত্মমর্যাদায় বলিয়ান না হতে পারলে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কি করে? এখন চলছে না এমন নয়, একটা বিরাট অংশ চলছে। কিন্তু দেশের বর্তমান যে কেন্দ্রীয় সরকার, সেই সরকারও নারীদের শিক্ষা বলুন বা নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে নানান উদ্যোগ গ্রহণ করছে ঠিকই, কিন্তু সেই করাটাকে আমাদের গ্রহণটা সমাজের প্রতিটা মানুষ কি করতে হবে, যে আমার পরিবারে যে মেয়েটি রয়েছে বা যে কন্যা সন্তানটি রয়েছে, তাকে আমি কিভাবে শিক্ষিত করব, তার উন্নতির জন্য আমার চিন্তা ভাবনা থাকতে হবে, তাই তো? অবশ্যই থাকতে হবে। এখনো যখন দেখা যায় গ্রামাঞ্চলে 15 বছর 12 বছর, মানে 12, 13, 15 মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, এবং আমাদের সরকার যে চিন্তা ভাবনাগুলো করছে তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে যেতে হবে। যেমন সরকারি অনেক যোজনা রয়েছে, প্রকল্প রয়েছে, সেই সুবিধাগুলো নারীদের কল্যাণের জন্য, তাদের আরো বেশি বিকশিত করার লক্ষ্যে, সমৃদ্ধির লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে। তো সেগুলো সম্পর্কে আমরা সব স্তরে প্রচার আছে এমন নয়, প্রচার আছে, কিন্তু তথাপি আরো তাদের কাছে নিয়ে যেতে হবে। আমাদের রাজ্যেও কিন্তু বহু ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা খেলাধুলায় ভালো পারফরমেন্স দেখিয়েছে, যার উদাহরণ আমরা বলতে পারি দীপা কর্মকার, নিষ্ঠা চক্রবর্তী, আরশিয়া দাসের মতো বহু নারীরা। তো তেমনি সঙ্গীত, কলা এবং শিক্ষাঙ্গনেও কিন্তু মেয়েদের অগ্রযাত্রা রয়েছে। তো সেই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা তো আমাদের গর্বের ব্যাপার। নিশ্চয়ই মেয়েরা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরছে। এটা আমি একজন মেয়ে হিসাবে এটা তো আমাদের অত্যন্ত আনন্দ এবং আমি গর্বিত। কিন্তু এটা অতিশয় গর্বের ব্যাপার হলেও এটা আমরা কিভাবে পেয়েছি? ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখার ফলে। আগেকার দিনের ভাবনা থেকে যদি এই আরশিয়া বা দীপা, নিষ্ঠা এদেরকে ফিল্ডে খেলাধুলোয় আসতে না দেওয়া হতো, আমরা কি জানতে পারতাম? আমরা জানতে পারতাম না যে তাদের মধ্যে এত প্রতিভা রয়েছে। তাই মানে সুযোগটা দিতেই হবে, এবং আরো বহুজন হয়তো আছে আমরা জানি না, তারা সুযোগ পায়নি এবং তাদের
প্রতিভা মানে লুকিয়ে আছে, আমরা দেখতে পাইনি। তাই আমাদের ভাবনা চিন্তাকে আরো অনেক উদার করতে হবে এবং মেয়েদেরকে সুযোগ করে দিতে হবে যাতে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। ঠিক ঠিক তেমনি মহিলাদের কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর করতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটা নারীকে স্বসহায়ক দলের মাধ্যমে অর্থাৎ এসএইচজি গ্রুপ করার জন্য, যার ফলে কিন্তু বর্তমানে দ্রোণ দিদি, লাখপতি দিদি, নারী কৃষক, সমবায় কৃষক এইসব পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী কিছুদিন আগে একটা অনুষ্ঠানে প্রতিটি মহিলাকে অর্থাৎ সমাজের যত মহিলা আছে প্রত্যেক মহিলাকে স্বসহায়ক দল করার একটা অনুরোধ জানিয়েছেন। তো এই যে আর্থিকভাবে নারীদের স্বনির্ভর করার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, পরিবারে, সমাজে, রাষ্ট্রের জন্য কতটা লাভ হতে পারে এই নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করাটা? নারীদের স্বনির্ভর করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বলেছিলাম যে তাদের স্বনির্ভর হওয়া প্রয়োজন। স্বসহায়ক দলের মাধ্যমেও যদি তারা সামান্য রোজগার করার সুযোগ পায়, কারণ যারা পড়াশোনা করছে, ভালো চাকরি করছে, মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু, পাইলট হচ্ছে, কিন্তু একটা শ্রেণী তো আর সবাই তো আর পাইলট হতে পারছে না। যারা হাউসওয়াইফ আছে, সমাজের একটু কম শিক্ষিত, তাদেরকেও তো আমাদের স্বনির্ভর করতে হবে। তো সেই ভাবনাটার দিকে খেয়াল রেখেই আমাদেরকে চিন্তা করতে হবে যাতে তারা নিজের স্বল্প আয় দিয়ে নিজের সংসারের উন্নতি করার স্বপ্ন দেখার সাহস পায় ও করেও থাকে, আর স্বনির্ভরতার মধ্য দিয়ে সে নিজেকে রক্ষা করার সাহস পায়, নিজের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, প্রতিবাদ করতে পারে, লড়াই করতে পারে। আসলে আত্মসচেতন হওয়া এবং আত্মমর্যাদা সম্পন্ন হতে পারলে একমাত্র স্বনির্ভরতার পথ ধরেই সেটি আসে। তাই বলবো, মেয়েদের স্বরোজগারি করে তোলার নানাবিধ প্রচেষ্টা আমাদের সমাজে নারী সমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের বহু জেলাতে শাশুড়ি বৌমা প্রীতি সম্মেলন কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি যে তা হলো স্ত্রী প্রজনন সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে অন্তঃসত্ত্বা হবার জন্য পারিবারিক বোঝাপড়া, পরিবার পরিকল্পনা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক জাগ্রতা তৈরি করা। এই ধরনের উদ্যোক্তা পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও বড় রকমের সুন্দর প্রভাব আসতে পারে। এই বিষয়ে আপনার কি অভিমত রয়েছে? আসলে আমরা তো সবাই পরিবার নিয়ে বাঁচি এবং পরিবারে দেখা যায় দুটি মেয়ে দুই বাড়ি থেকে আসে, শাশুড়িও অন্য বাড়ি থেকে আসেন, বৌমাও। তো সেক্ষেত্রে দুজনের দুটো আলাদা আলাদা, প্রতিটি বাড়ির পরিবেশ কিন্তু আলাদা থাকে, প্রতি বাড়ির শিক্ষা আলাদা থাকে, ধ্যান ধারণা আলাদা থাকে। তো ফলে শাশুড়ি বৌমার কিছু ব্যাপার সহ্য করতে পারেন না, বা নিজের যে সংসারের যে পুরো দায়িত্বটুকু হয়তোবা নিজেই ধরে রাখতে চান, বৌমাকে দিতে চান না। আর বৌমাও নিজের বাড়ি ছেড়ে এসে সেই সম্মান, সেই আদরটুকু যদি না পায়, তার মধ্যেও প্রতিবাদ জাগে। ফলে সংসারে একটা ডিসব্যালেন্স তৈরি হয়, বাড়ির পুরুষরাও এর মধ্যে কিছু একটু মানে সমস্যায় পড়ে যায়, তাদেরও দৈনন্দিন জীবনে অনেক কষ্ট হয়ে যায় যে পারিবারিক সমস্যা, পারিবারিক ঝগড়া বা ডিসব্যালেন্সের ব্যাপারটুকু। তো এক্ষেত্রে যদি প্রশাসন থেকে আধিকারিকরা কিছু একটু উত্তরণের চেষ্টা করে থাকেন, সেটা সাধুবাদ দেওয়ারই যোগ্য আমি মনে করি। আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, সবশেষে আপনি একজন নারী হয়ে অন্যান্য নারীদের উদ্দেশ্যে কি বলবেন? নারী হয়ে নারীদের উদ্দেশ্যে বলার আগে আমি কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি লাইন বলতে চাই। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতির স্তম্ভে গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয় নিকজয়ী, পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। নারী পুরুষ মিলে সংসার, সেখানে শুধু নারী বা শুধু পুরুষ হয় না। তাই নারী দিবসে ও আমি বলবো, পরিবার, সমাজ, দেশ ও জাতি গঠনে নারী পুরুষের উভয়ের অবদান সমান সমান হওয়া উচিত। নারীরা যেন অবহেলিত না হয়, সেটি যেমন পুরুষের দেখার দায়িত্ব, ঠিক তেমনি পুরুষও যেন নিগ্রহের শিকার না হন, সেটিও নারীর দেখার দায়িত্ব। আমরা শুধু নারী নির্যাতনের কথাগুলোই জানি, কত
পুরুষ যে নির্যাতিত হয়ে চক্ষু লজ্জার ভয়ে প্রকাশ করতে পারে না মনের দুঃখ, সে কথাগুলো বলা উচিত। তাই আমি বলবো উভয়ের ক্ষেত্রেই দায়মুক্ত হোক আমাদের সমাজ, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই সমান সমান। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ত্রিপুরা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস ম্যাডাম। ম্যাডাম কিন্তু দারুণভাবে তুলে ধরলেন যে বর্তমান সমাজের এবং প্রাচীন সমাজের নারীরা কেমন ছিলেন, কেমন ভাবে এগিয়ে চলছেন, এবং সব শেষে তিনি যেটা তুলে ধরলেন, নারীদের যেমন সম্মান করা উচিত সমাজে, তার পাশাপাশি নারীদেরও পুরুষদের প্রতি সম্মান রাখা উচিত। অর্থাৎ নারী পুরুষ মিলিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রোতা বন্ধু, আমাদের আজকের এই আলোচনা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় থাকবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।